মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আমরা সবাই খুব ভালো আছি। আজকে একটা নতুন সকালে চলো তোমাদের সাথে এই ব্লগটা শুরু করি। আর এই দেখো আমার সাথে আছে, গ্লাসে আছে জুস, এক গ্লাস জুস আর আমন্ড বাদাম। তোমরা তো জানো এই জুসটা আমি কি দিয়ে বানাই। বিট গাজর, হলুদ, আমলকি আর সাথে আছে কি বলতো, থানকুনি পাতা। যেটা থাকবে ঘরে সেটা দিয়ে জুস বানালেই হয়ে যাবে। সবকিছু না হলেও চলবে, যেটা যেটা থাকবে সেটা সেটা দিয়ে বানিয়ে নিই। যেদিন যেরকম থাকে ঘরে সেদিন সেই রকম। আর রিজু উঠে পড়েছে, চলো ওকে জুসটা দিয়ে আসি। জুস খেয়ে নাও, তারপরে আধ ঘন্টা বাদে ব্রেকফাস্ট। আমার ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, রুটি আর করেছি কি বলতো, ফুলকপি, আলু ফুলকপির তরকারি। আজকে মটরশুঁটিও দিইনি, ধনে পাতাও ঘরে নেই, তাই এগুলো ছাড়াই ফুলকপির তরকারি হয়েছে। কিন্তু এই ফুলকপির তরকারিতে না একটু ধনে পাতা, মটরশুঁটি না হোক, একটু ধনে পাতাটা দিলে ভালো লাগে, আমার খেতে ভালো লাগে, আমার খেতে ভালো লাগে। কিন্তু যাই হোক নেই ঘরে, তাই এইভাবেই করতে হলো। আর এই দেখো না, আমন্ড বাদাম দিচ্ছি। এই গরম পড়ে গেছে, গরমকালে এখন আমন্ড বাদামগুলো কি করতে হবে জানো তো, খোসাটা ছাড়িয়ে দিলেই ভালো হবে। কারণ এই খোসাটা শুধু যদি এই আমন্ড বাদামটা গরমকালে খায় না, তাহলে পরে শরীরটাও গরম হয়ে যায়। সেই জন্য একটু সময় আছে, তাই ও ছাড়াতে পারে না। আর আমার পারো ছাড়াতে, তাহলে ছাড়ি ছাড়ি খাও। আর আমার হাতে বিশেষ নখ নেই, সেই জন্য আমার একটু অসুবিধা হয় ছাড়াতে। দেখো একদম নখ নেই আমার হাতে, প্লেন নখ, সেই জন্য আমার একটু ছাড়াতে অসুবিধা হয়। আর জানো তো, সকাল থেকে রিজুর ওপর আমার খুব রাগ উঠে গেছে। অনেক কাজ করছি, সকাল থেকে উঠেছি, জানোই আমি 4:30 উঠে পড়ি। তো উঠে তো অনেক কাজ করলাম। ঘর দোর ঝাড় দিলাম ফার্স্ট, তারপরে ঘর মুছলাম, কাপড় জামা ছড়ানো ছিটানো ছিল চারি জায়গায়, সেইগুলো গোছালাম। এই করতে করতে আকাশে আলো ফুটে গেল, তারপরে গাছে জল দিলাম। গাছে জল ফল দেওয়ার পরে আমি তারপরে রান্নাঘরে ঢুকলাম, তা জুসটা করতে গেলাম রান্নাঘরে। কিন্তু ওই যে বলেছি না, কোমরে ফিক লেগেছে, চরম ব্যথা, ওঠা বসা করতে পারছি না। আর রিজু অনেক কাজ আমার করে দেয়, বললে পারে এটা এনে দেয় ওটা এনে দেয়, পড়ার ফাঁকে ফাঁকে এগুলো করে। কিন্তু জুসটা করে আমি রান্নাঘর থেকে চিল্লাচ্ছি, পাশের বাড়ি সবাই মনে হয় শুনতে পাচ্ছে। রিজু একটুও সাড়া দিল না, মোবাইল নিয়ে বসে আছে। মোবাইল নিয়ে সে বসে আছে, আবার হাসছে, দেখছো মোবাইল নিয়ে বসেছে, কত বড় অন্যায় করছে সকাল থেকে। সকালে উঠে ওকে আমি পড়তে দিয়েছি, বলেছে অঙ্কগুলো কর, সলভ কর, আমি দেখে দেবো। কিন্তু ওর কাছে বসে থাকতে হবে সবসময়। কি ওর কাছে বসে থাকা যায়? আমারও তো কাজ আছে, আর সন্ধে ছাড়া আমি ওকে কাছে নিয়ে বসতে পারি না, আমি বা ওর বাবা সন্ধেবেলা ছাড়া আমাদের হয় না। এর জন্য প্রচন্ড প্রচন্ড মাথা গরম আমার হয়ে যাচ্ছে, যে এতগুলো ডাকছি, গলা ফাটিয়ে চিৎকার করছি, তো তবুও সাড়া দিচ্ছে না। এই মানে কি বলবো, এই মোবাইলটাই মানে আমাদের জীবনে কাল হয়েছে। মানে শুধু আমার নাম, মানে এরকম ঘরে ঘরে প্রত্যেকটা মাদেরই মনে হয় বলবে যে মোবাইলটাই কাল হয়েছে, তোমরা ভেবে দেখো। আর এর জন্য আমরাই দায়ী। এই যে করোনার সময়, তাই ছেলে মেয়েদের হাতে যে মোবাইল তুলে দিয়েছিলাম আমরা, অনলাইনে পড়াশোনা শুরু হবে, অনলাইনে পড়াশোনা হবে, এই ভেবে মোবাইলগুলো তাদের হাতে দিয়েছি। আজও সেই মোবাইলের নেশা ছাড়াতে পারিনি আমরা, জানো, ছাড়াতে পারিনি। মানে বড় ছেলে সারাদিন মোবাইল দেখছে, পড়াশোনার নাম করেই মোবাইল সেই নিয়ে আছে, পড়ছে না কি করছে জানি না, অত খেয়াল রাখতে সবসময় পারি না। ছোট ছেলেও সেই গেম খেলছে, নানা রকম ভিডিও দেখছে, যা যা ইচ্ছা তাই মানে মোবাইল নিয়ে করে বেড়াচ্ছে। এই জন্য মোবাইলটা হাতে দেখলেই এখন আমার রাগ হয়, যে কেন মোবাইলটা হাতে এলো আমাদের। আগেই ভালো ছিল, ল্যান্ড ফোন ছিল, খবর নিতাম, এইটুকুই যথেষ্ট ছিল। এই খবর নেওয়াটা দূরকে কাছে আমরা এতেই করতে পারতাম, তাই না? যে দূরে মা বাবা আছে, আত্মীয় স্বজন আছে, একটু খবর নেব, ব্যাস এইটুকুই এনাফ ছিল। এখন অনেক সুবিধা হয়েছে, কিন্তু অসুবিধাগুলো ভাবো, প্রবলেমগুলো ভাবো। ছেলে মেয়ে নষ্ট হয়ে যাচ্ছে, পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে এই মোবাইলের জন্য। আমার মনে হয় পৃথিবী ধ্বংসের মুখে চলে যাচ্ছে, জানো। কি বলবো, বলার কিছু নেই। মানে কি মোবাইল যিনি আবিষ্কার করেছিলেন 1973 সালে আমেরিকার নিউ ইয়র্কে, উনি ছিলেন মার্টিন কুপার। উনি আমেরিকার নিউ ইয়র্কে থাকতেন। উনি ওইখান থেকে আমাদের সুবিধার জন্য মোবাইল আবিষ্কার করেছিলেন, ভালো ভেবে। সেই ভালোটা আজকে খারাপের পথে চলে যাচ্ছে, পৃথিবী ধ্বংসের মুখে চলে যাচ্ছে। উনি নিজেও বুঝতে পারেনি যে এর খারাপ প্রভাবটা পড়বে। একটা জিনিস আবিষ্কার হওয়ার পর তার ব্যবহার না করলে তো বোঝা যায় না সেটা কতটা ভালো, কতটা খারাপ দিক আছে, তাই না? এখন আমরা পদে পদে বুঝতে পারছি মোবাইলের ভালো দিক তো অবশ্যই আছে, কিন্তু খারাপ দিকটাও প্রচুর ভাবে আছে। প্রচুর ভাবে ছেলে পেলে মানুষ খারাপ হয়ে যাচ্ছে, মোবাইল অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে। আমার ছেলে তো চরমভাবে হয়ে যাচ্ছে।
কতক্ষণ বকাঝকা করা যায়, ছেলেরা বড় হচ্ছে সবসময় বকাঝকা করতে পারি না, তাই না? তাই বলছি মোবাইলের খারাপ দিকটা যেমন আছে, যে যেটা যেভাবে নেবে, কেউ খারাপভাবে গ্রহণ করলে খারাপ হবে, ভালোভাবে গ্রহণ করলে ভালো হবে, তাই তো? খারাপ ভালো দুটো প্রভাবই আছে মোবাইলের, তাই তো, তাই না? স্বর্গবাস আর অসৎ সঙ্গে সর্বনাশ, তাই তো? এইসব কথাগুলো যারা বলেছে একেবারে মিলে যাচ্ছে, তাই তো? মানে খারাপ দিকটা আমরা মোবাইলের কি নেব না ভালো দিকটা নেব নিজেরাই বুঝতে পারি না, কিন্তু নিজেদেরকেই বুঝতে হবে নিজেদের ভালোর জন্য। আমার লজ্জা হচ্ছে। আজকাল মোবাইল মানে আমাদের হাতে, মানে দুনিয়া আমাদের হাতের মুঠোয়, যা কিছু মানে দেখবো, কিনবো, সব সুযোগ সুবিধা কি না মোবাইলে পাওয়া যায়, সমস্ত কিছু সার্চ করলে ইউটিউব, মোবাইলে সমস্ত কিছু গুগলে সার্চ করলে মোবাইলে বেরিয়ে যাচ্ছে নিমেষের মধ্যে। তাই জন্যই তো বলে যে আজকে পৃথিবী আমাদের হাতের মুঠোয়, দুনিয়া আমাদের হাতের মুঠোয় মোবাইলে। কিন্তু কি হবে, সর্বনাশ হয়ে যাচ্ছে, ছেলে মেয়েদের সর্বনাশ হয়ে যাচ্ছে, এমনকি আমরাও মোবাইল অ্যাডিক্টিভ হয়ে যাচ্ছি। দেখো মোবাইল নিয়ে যদি একটু বসলাম তো সংসারে কাজকর্ম উচ্ছন্ন হয়ে গেল, ভাবছি যে এই 10 মিনিট দেখবো, এই 10 মিনিটটা কোথা দিয়ে যে আধ ঘন্টা 1 ঘন্টা হয়ে যায় নিজেও বুঝতে পারি না। তাই আমি কি করি বলতো, সমস্ত কাজকর্ম সেরে তবেই আমি মোবাইল নিয়ে বসি। আমি জানি মোবাইল নিয়ে বসলে পরে ব্যাস কোথা দিয়ে যে সময় পাস হয়ে যাবে আমি নিজেও বুঝতে পারবো না। এটা সবার ক্ষেত্রে হচ্ছে, তাই না? এই যে আমি ইউটিউব করছি, এটাও মোবাইলের মাধ্যম দিয়েই কিন্তু করছি, তোমাদের সামনে এই ভিডিওটা মোবাইলের মাধ্যম দিয়েই কিন্তু যাচ্ছে, তাই তো? কিন্তু এর খারাপ ভালো দুটোই আছে। আমি দেখো মোবাইলে কি হচ্ছে, অনেক অনেক খারাপ ভিডিও লোড হচ্ছে, আপলোড হচ্ছে, অনেক খারাপ ভিডিও যা রুচিশীল নয়, মানুষ মানে দেখতে অভ্যস্ত নয়। গেম তো আছেই, নানান নানান খারাপ ভিডিও আপলোড হচ্ছে মোবাইলে। জানি না তারা যারা করছেন বা করছো তারা একটু বিবেচনা করো প্লিজ। অনেক ছোট ছোট বাচ্চা ছেলে মেয়ে, মানে 8 থেকে 80 বছর, সকলের হাতে মোবাইল আজকাল। তারা যখন মোবাইলটা নেটে দেখছে, তাদের ভালোটা দেখতে দেখতে খারাপটাও চলে আসছে, তখন খারাপটা অ্যাভয়েড করতে তারা পারছে না, আর দেখবা খারাপের দিকে নজরটা বেশি যায়। যখন দেখবা, আমি বলছি যেমন একটা উদাহরণ, ধরো আমি একটা জিনিস সামনে রাখলাম, সেই জিনিসটার দিকে কিন্তু নজর পড়বে না আমার ছেলেদের বা কারুর, কিন্তু সেই জিনিসটা আমি যখন লুকিয়ে রাখবো না, যে বাবু ওটা কিন্তু দেখবে না, হাত দেবে না, তখন বলবে না ওটা খুবই লুকিয়ে রাখলো দেখি তো, না তখন যখন লুকিয়ে দেখলো যে সিম্পল জিনিস, আর আগ্রহটা চলে গেল। এরকম হয় যে খারাপ জিনিসটা যখন দেখতে বারণ করি সেইটাই মানুষ বারবার করে দেখে, মানুষের মস্তিষ্কটা এরকমই হয়ে দাঁড়িয়েছে, জানো তো, যে খারাপ জিনিসটাই দেখবো, দেখার ইচ্ছা, এগুলো কেন জানি না মানুষের ব্রেনে এগুলো কাজ করে। তাই এগুলো একটু বিবেচনা করতে হবে কোনটা আমি খারাপ দেখবো বা ভালো দেখবো। আর যারা ভিডিও আপলোড করছো, খারাপ ভিডিওগুলো আপলোড করছো, তারা একটু প্লিজ বিবেচনা করো যে ছোট ছোট বাচ্চা থেকে বয়স্ক, বাবা মার বয়সী সমস্ত মানুষ আজকাল ভিডিওগুলো দেখছে, মানে যেগুলো সবার সামনে দেখা যায় না, বা তাদের দেখলে প্রচণ্ড প্রচণ্ড খারাপ হচ্ছে, আমাদের জেনারেশনের খুব খারাপ হচ্ছে। আমরা এই জেনারেশনকে কি দিচ্ছি, কি শেখাচ্ছি আমরা, তাই না? তাই সুন্দর পৃথিবী, সুস্থ পৃথিবী গড়তে হলে আমাদের সকলকে ভাবতে হবে যে কি করে একটা সুন্দর পৃথিবী, সুস্থ পৃথিবী গড়ে তোলা যায়, তাই তো? তোমরা ভালো জিনিস দাও, ভালোটা চিরকালই ভালো, আর খারাপটা সবসময় খারাপ। তাই একটু প্লিজ বিবেচনা করো, খারাপ ভিডিও আপলোড করার আগে তোমরা একটু ভেবো যে তোমাদের ঘরেও ছেলেরা আছে, আত্মীয় স্বজন, বাবা মা সকলেই আছে, সেই সব ভিডিওগুলো সবাই দেখে যাচ্ছে। এগুলো আর যেগুলো আড়াল আবডালের জিনিস, যেগুলো অন্তরের জিনিস, ভিতরে থাকা আবডালের জিনিস, সেগুলো আড়ালেই থাকুক, সেগুলোকে বাইরে আনার চেষ্টা করো না প্লিজ, তারপরে বাইরে আনার চেষ্টা করো না। এতে বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে থেকে সমস্ত মানুষের মস্তিষ্ক খারাপ হয়ে যাচ্ছে, ধ্যান জ্ঞান, রুচি, সংস্কৃতি সমস্ত কিছু নষ্ট হয়ে যাচ্ছে। তোমরা ভালো ভালো ভিডিও করো, মানুষকে আনন্দ দিও। মানুষ আজকে হাসতে ভুলে গেছে, হাসার ভিডিও করো। তো এগুলো এগুলো হাসার থেকে আর বড় কিছু হয় না। একটা মানুষ যখন হাসতে পারবে তখন তুমি জানবে যে তুমি কত বড় জিনিস তাই মানুষটার মধ্যে দিলে। মানুষ আজকাল হাসতে ভুলে গেছে, খারাপ জিনিস, ডিপ্রেশনের জিনিস, হতাশার জিনিস দেখতে দেখতে মানুষ বোর হয়ে যাচ্ছে, মানুষ খারাপ হয়ে যাচ্ছে। তাই অনুরোধ করবো তোমরা হাসার ভিডিও দাও, ভালো ভিডিও দাও, শিক্ষামূলক ভিডিও দাও, সংস্কৃতিমূলক ভিডিও দাও, যাতে তার থেকে আমরা শিখতে পারি। আজকাল মানুষ কি হচ্ছে দেখো, যখন আগেকার দিনের কথাই বলছি, তো আমরা অনেক পরে মোবাইল পেয়েছি, তখন আমাদের সময় কি ছিল, যখন আমরা পড়াশোনা করতে ভালো লাগতো না, গল্পের বই পড়তাম, গান শুনতাম, রবীন্দ্রসঙ্গীত শুনতাম বিশেষ করে। কিন্তু এখন রবীন্দ্রসঙ্গীত ছেলেরা মানে একটা গান হলে মাইকে বলতেই পারবে না রবীন্দ্রসঙ্গীত না নজরুলগীতি না ক্লাসিক না কি গান হচ্ছে, কিচ্ছু বলতে পারবে না।
অধিকাংশ ছেলেমেয়েই এই কালচারটা হারিয়ে যাচ্ছে। গল্পের বই পড়ার কালচার হারিয়ে যাচ্ছে, সংস্কৃতি আমাদের মধ্যে থেকে হারিয়ে যাচ্ছে। ওই সময় পেলেই মানে কতক্ষণে মোবাইলটা দেখবো। আমারও হয়ে যায়, ওই যে বললাম যে মোবাইল, ওই জন্য আমি ফট করে হাতে দিয়ে দেখি না। আগে কাজটা সেরে যখন দেখি না একটু সময় আছে তখন একটু মোবাইল দেখতে বসি, কারণ বসলে কোথাও দিয়ে সময় চলে যায়, নেশার মতো সময় চলে যায়। তাই তো। ভিডিও নয়, সেই সব ভিডিওগুলো যারা সারা পৃথিবীতে ওপেন হয়ে যাচ্ছে, তাই তো ওপেন করছো, তারা একটু প্লিজ বিবেচনা করো। এইসব ছোট ছোট বাচ্চা, বয়স্ক মানুষ সবাই দেখছে, সকল মানুষ দেখছে, তাদের জন্য তারা তো কিচ্ছু শিখতে পারছে না, শুধু খারাপটা ছাড়া, তাই না? তাই ভালো জিনিস তোমরা সব সময় দেওয়ার চেষ্টা করবে। গেম খেলা থেকে কত ধরনের ঘটনা ঘটলো বলো তো তোমরা। গেম থেকে মানুষ মরণের মুখে চলে যাচ্ছে, মৃত্যুর দিকে ঝাঁপ দিচ্ছে, মৃত্যুর কোলে ঢলে পড়ছে। গেম কি সর্বনাশ! গেম নানান ধরনের খারাপ খারাপ ভিডিও মানুষের মাথা নষ্ট করে দিচ্ছে। এসব খারাপ জিনিস দেখে মানুষের মাথা পুরোপুরিভাবে নষ্ট হয়ে যাচ্ছে। হুম। প্রতিদিন জীবনযাত্রায় আমাদের মানে জীবনযাত্রা সুস্থভাবে আমরা জীবনযাত্রা করতে পারছি না এইসব খারাপ ভিডিওগুলো দেখে। সুস্থভাবে আমরা ঘুমোতে যাচ্ছি, আতঙ্কে যাচ্ছি খারাপ ধরনের ভিডিওগুলো দেখে। গেম, আমার ছেলে তো গেম মানে ঘুমের মধ্যেও গেমের কথা বলছে, বক বক করছে গেম নিয়ে, আবার তাকে ধাক্কা ধুক্কি দিয়ে জাগানোর চেষ্টা করছি। কি বলবো আর। তাই বলবো যে যতটা ভালো তোমরা ভালোটা না, মোবাইলে প্রচুর প্রচুর ভালো জিনিস আছে, শিক্ষণীয় প্রচুর জিনিস আছে। মোবাইল থেকে আমরা যা উপকার পেয়েছি তা আমরা বলতে পারবো না। তার মোবাইল যিনি আবিষ্কার করেছেন তার অবদানের কথা আমরা কিছুতেই কোনোদিনও অস্বীকার করতে পারবো না। বিশেষ করে এই যে যোগাযোগ, আজকে মার কাছে যেতে পারছি না, মার খবরটা নিতে পারছি না, এই যে মোবাইল ফট করে একটা খবর নিয়ে নিলাম, হ্যাঁ মা সুস্থ আছে বা অমুক আত্মীয় সুস্থ আছে, এটা কতটা আমাদের মাইন্ডকে ফ্রেশ রাখে বলো তো। যে না যেতে পারলাম না, একটা খবর নিয়ে নিলাম, ফোনের মাধ্যমে খবর নিয়ে নিলাম যে না তিনি সুস্থ আছে, কি আছে, কি পরিসরে আছে। আবার ভিডিও কলেও তাকে দেখতে পাচ্ছি আজকাল যে সে কেমন আছে, কি করছে। বলো, এত বড় অবদান, একটু ভাবা যায়। কিন্তু এ যেমন ভালো আছে, খারাপ দিকটাও আছে। প্লিজ তোমরা খারাপ দিকটা গ্রহণ করো না, অ্যাভয়েড করে যেও। আর তোমরা যারা ভিডিওগুলো করছো তারা একটু প্লিজ, কারা ভিডিও করছো তারা একটু প্লিজ 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 বিবেচনা করো যে এগুলো করা ঠিক হচ্ছে কিনা। আজকের পেপারেই মানে পেপারেই তো দেখলাম যে আজকে না কয়েকদিন আগে পেপারে আমি দেখলাম যে মানুষ ঘুমাতে পারছে না, মোবাইলের নেশায় মানে রাতের ঘুম কেড়ে নিচ্ছে, সারা রাত জেগে ভোরবেলায় মানুষ শুতে যাচ্ছে। তাহলে কি হচ্ছে, মানুষের যদি ঘুম না হয় তাহলে সকালবেলা সে কি করে কাজকর্ম করবে? মাথা তো হ্যাং হয়ে থাকবে, মস্তিষ্ক তো হ্যাং হয়ে থাকবে। আমার ছেলেও এই মোবাইল অ্যাডিকশন হয়ে যাচ্ছে, পুরোপুরিভাবে অ্যাডিকশন হয়ে যাচ্ছে মোবাইলের রাত্রিবেলায় উপরে। শুয়ে পড়ি। মানে রাত জেগে মোবাইল দেখছে, মোবাইল কেড়ে নিতে গেলে অশান্তি করছে, মোবাইল সে দেবে না বললে রাতের বেলা চিল্লামিল্লি করছে, নানান রকম সে তার যুক্তি দিয়ে বোঝাচ্ছে না আমি পড়াশোনা দেখছি, এই দেখছি, কি দেখছে সেই জানে। তাই তো মানুষের স্পন্ডাইলাইটিস হয়ে যাচ্ছে, এইভাবে যে ঘাড় গুজে মোবাইল কন্টিনিউ দেখে যাচ্ছে, এতে স্পন্ডাইলাইটিস হয়ে যাচ্ছে, নানান রোগ হচ্ছে। মানুষ অন্যদিকে আর মন দিতে পারছে না, এই মোবাইলের জন্য অন্যদিকে মন দিতে পারছে না। গল্পের বই পড়া তো ভুলে গেছে, গান শোনা ভুলে গেছে, সমস্ত কিছু ভুলে গেছে। আর কি বলবো বলো, তোমরা তো নিজেরাই জানো, আমি আর কি বলবো মোবাইল সম্বন্ধে। তাহলে এর জন্য বলছি মানে মোবাইলটা মানে না হাতে না আসাই মনে হয় বেটার ছিল, ভালো ছিল, অন্তত আমি মনে করি। জানো, এই মোবাইল নিয়ে চরম চরম অশান্তি, রিজু চরম বকা খায়। দেখো জিজ্ঞাসা করো, ও গেম খেলে, মোবাইলে গেম খেলে। হয়তো বলবে যে মোবাইলটা কেন সরিয়ে রাখি না, হাতে দিই না, কিন্তু মোবাইল কোথায় সিন্ধুকে পুড়ে রাখবো বা আলমারিতে পুড়ে রাখবো? ওটা কি আলমারিতে পড়ার জিনিস তো না। এখন আমরা এমন এর উপর নির্ভরশীল হয়ে দাঁড়িয়েছি, এটা ছাড়া আমরা এক সেকেন্ডও চলতে পারবো না মোবাইল ছাড়া। কখন কার ফোন আসে, সেই ফোনটা তার এখন মা বাবা বয়স্ক হয়েছে, আত্মীয় স্বজন আছে, তাদের শরীর ভালো আছে কি খারাপ আছে, ফোনটা কী কারণে কী দরকারে আসছে সেটা তো জানি না, সেই জন্য ফোনটাকে আমাকে অন রাখতে হয়, বাইরে রাখতে হয়। সেটা যদি আলমারিতে তোলার তো জিনিস না। তাই ওকে তো বুঝতে হবে যে এই মোবাইলটাকে আমি যদিও দেখি সেটা একটা নিয়ম করে দেখি, অল্প সময়ের জন্য দেখি, আছে বলেই যে ব্যবহার করব সেটা তো না। পড়াশোনা করার জন্য নিক না, সেটা বকে বকে হয়তো পড়াশোনা বা আঁকলো সেটা করলো, সেটা আমি বললে করবে, নিজের থেকে করবে না, নিজের থেকে গেম খেলবে, গেমের জন্য ইউজ করে ও। তাহলে বলো কি খারাপ দিকে যাচ্ছে। এবারে রান্নাঘরে যেতে হবে। অনেক মোবাইল সম্বন্ধে কথা বললাম, তোমরা নিজেরাই বিবেচনা করো মোবাইলটার কি ভালো কি খারাপ।
অবশ্যই ভালো দিক আছে, অবশ্যই। যিনি আবিষ্কার করেছে তিনি আমাদের ভালোর জন্য ভেবে করেছিলেন, তিনি সত্যিই নিজে বুঝতে পারেননি তার এতটা মানে খারাপ প্রভাব পড়বে পৃথিবীতে, পৃথিবীর মানুষ এইভাবে মোবাইলের নেশায় একেবারে মত্ত হয়ে যাবে, তিনিও বুঝতে পারেননি। তাই আমাদের সতর্ক হতে হবে, মোবাইলটা কিভাবে ব্যবহার করব, কি দেখবো না দেখবো আমাদেরকেই ভাবতে হবে, আমাদের জীবন আমাদেরকেই ভাবতে হবে। সব সময় ওর সাথে আমার যুদ্ধ হয়, আমার ছেলের সাথে যুদ্ধ হয় এই মোবাইল দেখা নিয়ে, জানো। আমার মনে হয় ঘরে ঘরেই এই প্রবলেমটা আছে, ঘরে ঘরেই এই প্রবলেম, কিছু করার নেই। জানি না। হ্যাঁ, রাতেও আর কি রাতে মার না, মার খায় না, দাদা এখন বকাই খায়, দাদার গায়ে এখন ও বড় হয়ে গেছে, ও দাদা হ্যাঁ ও মার খায়, ওকে আমি সত্যিই মারি, আমার খুব রাগ হয়ে যায়। তাই তো, পড়াশোনা করতে হয়, পড়াশোনা ছাড়া জীবনে কিচ্ছু নেই। গল্পের বই পড়ো, ভুলেই গেছো তো এইসব পড়া, ভুলেই গেছো গল্পের বই পড়া। আমরা কত গল্পের বই পড়তাম ছোটবেলায়, জানিস। আমাদের সময়কালে এইসব ছিল না বলেই হয়তো করতাম, হয়তো থাকলে জানি না আমরাও হয়তো এরকম হতাম, জানি না। জেনারেশন পাল্টাচ্ছে, জেনারেশনের পর জেনারেশন আসছে, তাই না। যেমন যুগ, যুগের সাথে তাল দিয়ে চলতে হবে। তাই নিজেকেই বারবার বলছি, নিজেকেই ভালোটা খারাপটা বুঝে চলতে হবে সব সময়। ভালো খারাপ সব সময় ছিল, থাকবে, তাই না, আছে। আচ্ছা, আর খারাপ। চল আজকে রান্নাঘরে কি করবো জানো, রান্নাঘরে আজকে সেরকম কিছু রান্না বান্না নেই, আজকে সিম্পল রান্না বান্না করবো, সিদ্ধ ভাত রান্না করবো আজকে। হ্যাঁ, আজকে আমার রান্নাঘরে ডিউটি কম, তাই জন্য তোমাদের সাথে একটু গল্প করলাম। আর সন্ধেবেলা আমাদের পাশে পাড়াতেই এক দাদার বাড়িতে কালী পুজো, তোমাদের সাথে শেয়ার করবো, অবশ্যই শেয়ার করবো, গেলে পরে কালী পুজোয় যাবো সেখানে সন্ধেবেলায়। দেখে থাকে লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপতে ভুলবেন না। তোমাদের দেখাচ্ছি এর মধ্যে কি আছে। সেই সকালে তোমাদের সাথে কথা হয়েছে, আর দেখা করতে পারিনি, বলেছিলাম না পাড়ায় একটা দাদার বাড়ি কালী পুজো, তা ওখানেই যাবো বলে সেজে বসে আছি। আর আমি আজকে কতগুলো জিনিস কিনেছি দেখবে, এই দেখো, আজকে দেখো দুটো সিঁদুর কিনেছি, একটা খয়েরি, একটা মেরুন কালারের সিঁদুর আর একটা লাল সিঁদুর, এই দুটো সিঁদুর কিনে এনে রাখলাম। আর কিনেছি কানের দুল কিনেছি, জানো, 3টে কানের দুলই পছন্দ হয়ে গেল, তাই 3টে কানের দুলই কিনে নিলাম। এই দেখো, আমাদের দেখায় একটা একটা করে, এই দেখো একটা কানের দুল, দেখেছ, আমার একটু ছোট কানের দুলই পছন্দ হয়। এই একটা কানের দুল কিনেছি, এটার দাম কত নিয়েছে জানো, এটার দাম নিয়েছে 40 টাকা, এটার দাম 40 টাকা। আর একটা দেখাচ্ছি, আর একটা ছোট্ট কানের, এই দেখো, এই একটা কানের, দেখেছো, এই দেখো, এটার দাম কত জানো, এটা 34 টাকা, না এটার দাম 34 টাকা। আর একটা একটু বড় কানের বিয়ে বাড়িতে পরার জন্য, এই দেখো, এই ঝুমুরটা কিনেছি, দেখেছো, এটা একটা ইউনিক টাইপের দেখতে, দেখো এই দিকটা কিন্তু নেই, হাফ আছে হাফ নেই, দেখেছো, আমার দেখে পছন্দ হয়ে গেল এই ঝুমুরটা, সেই জন্য ভাবলাম নিয়েই নিই। এটার দামটা একটু বেশি, এটা নিয়েছে 78 টাকা। এইসব জিনিসগুলো সকালবেলায় আমি কিনে এনেছি। আর ওই যে দাদার বাড়িতে যাব, সেই জন্য ভাবছি কোন কানেরটা পরবো। এই ঝুমকোটা তো পরবোই না, কারণ এটা বিয়ে বাড়িতেই ভালো লাগে, সিম্পল একটা কানের পরবো, এটাই পরার ইচ্ছা আছে। দেখি এটা ফট করে পরে নিই। হ্যাঁ ঠিক আছে, চলো, এই কানেরটা পরে নিয়েছি। ছোট কানেরগুলোই আমার বেশি ভালো লাগে, ফট করে এখানে ওখানে যাওয়ার জন্য, তাই না। আর ওইসব বড় কানের বিয়ে বাড়ি পুজো এইসব অকেশনগুলোতেই একটু পরতে পছন্দ করি আমি। চলো তাহলে ঝটফট যাওয়া যাক ওদের অনুষ্ঠানে, তোমাদের দেখাচ্ছি, চলবে, দেখতে থাকো। সবাই আসছে তো,
আমারটা ছোট্ট বেশি হয়েছে। ও আমি অফার পেলাম, আমাকে দিয়ে দিল। বাড়িতে চলে এসেছি, এখন বাজে প্রায় 10:05। আর আইসক্রিমটা ওখানে খেতে পারিনি, চরম ভিড়। প্রায় ওদের 700-800 লোকের অ্যারেঞ্জমেন্ট ছিল, লোক নিমন্ত্রিত ছিল 800 লোক। তো যাই হোক, চরম ভিড়ভাড়টা মধ্যে খেয়েছি। আর এই যে আইসক্রিমটা, ওই জন্য ভাবলাম ধীরে সুস্থে বাড়িতে গিয়েই খাবো, এত ঠান্ডা আইসক্রিম খেলেও গলায় ব্যথা হবে, সেই জন্য এটা ধীরে সুস্থে খাবো। আর রিজু রূপু গেছে বাথরুমে হাত পা ধুতে। আমার এখন জামা কাপড় ছাড়া হয়নি, আমি আগে আইসক্রিমটা ততক্ষণ খেয়ে নেবো, তারপরে জামা কাপড় ছাড়বো, বুঝতে পারলে? খুব টায়ার্ড লাগছে। তো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করবে ভিডিওটা ভালো লাগলে। তাহলে পরের ব্লগে আবার একটা নতুন দিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা।